আসলে অনেক সমস্যা হচ্ছে তো এজন্য আবার কেটে দিলাম। এখন সাউন্ড হচ্ছে কিনা জানি না, এখন শুনতে পারছেন কিনা একটু প্লিজ। আপনারা এখনো লাইভে কেউ যুক্ত হয় নাই। আসলে একটু এবার শোনা যাচ্ছে কিনা আমি তো বলতে পারছি না। লাইভে আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক ঝামেলা হচ্ছে। একটু শোনা যাচ্ছে কিনা একটু কেউ যদি কমেন্ট করে বলতেন যে হ্যাঁ কথা শোনা যাচ্ছে তাহলে ভালো হতো। রানা, কথা কি শোনা যাচ্ছে? তুমি একটু কমেন্ট করে বলো তো। রানা, দেখো তো শোনা যাচ্ছে? শোনা যায়? আচ্ছা ঠিক আছে, তখন হয়তো কোনো সমস্যা ছিল এজন্য শোনা যাচ্ছে না। আচ্ছা, সবাই আশা করি ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকেন সবার জায়গার থেকে। আসলে লাইভটা একটু দীর্ঘ করব, বেশি বড়ও না বেশি ছোটও না। তো এখানে অনেক জরুরি কথা বলবো, এই জন্য আসছি। খুব জরুরি কথা আমার গ্রাম পুলিশ ভাই বোনদের জন্য। আসলে এখানে হয়তো কেউ ভাববে যে হয়তো মস্ত বড় সুখবর, এই সেই না। কিছু জরুরি কথা, কিছু প্রয়োজনীয় কথা যেটা আমাদের গ্রাম পুলিশ ভাইদের খুব জরুরিভাবে প্রয়োজন এবং খুব জরুরিভাবে দরকার। কারণ এটা আসলে সবার ক্ষেত্রেই দরকার। কারোর যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা দরকার। তো এখনই না, আর একটু দীর্ঘ সময় নেব, নিয়ে তারপরে বলবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফুল ইসলাম ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুল ইসলাম, জি শোনা যায়। আচ্ছা ধন্যবাদ ভাই। সব মিলে আসলে না ভাই, আমি তো কিছুদিন আগেও লাইভে আসছিলাম দিদি ভাই। আসলে আপনি হয়তো দেখেন, তারপরেও অনেক দিনই বলতে কি সপ্তাহখানিক হবে জাতীয়করণ তো কোনো ভাব দেখতে আসি না ভাই। আসলে ঘরে বসে বসে এগুলা বললে তো আর কি বলবো ভাই, সব কিছুর একটা সময় লাগে, সময়ের বাহিরে কোনো কিছু না। আর সব কিছুর একটা ধৈর্যও লাগে। আসলে এতদিন যে ধৈর্য ধরলেন, তো আপনারা আমরা আসলামই অল্প কিছুদিন সময়, আর এখন আপনার দ্বারা কাজটা হাতেই নিচ্ছে অল্প কিছুদিন, আর আপনারা এর মধ্যে হলো না, হয়েছে না, এই সেই নানান কথা বলেন। অবশ্য আমি কথায় কারোর কান দিই না। আসলে চাঁদ উঠলে আকাশে সবাই দেখতে পায়, আপনারাও দেখতে পাবেন। আপনারা যারা রাজপথে ছিলেন আমার সঙ্গে, আমাদের সঙ্গে অনেক গ্রাম পুলিশ ভাই ছিল, আসলে তাদের সবার কথা মনে হয়। আসলে তারা তাদের কষ্টের জায়গা থেকে আসছে। তাদের যে আমাদের আসলে যে 6,500 টাকা বেতন, 6,500 টাকা কিছুই না, কিছুই এতে চলে না। তো সবারই একটা কষ্ট আছে, সবার একটা ব্যথা আছে নিয়ে আমরা যে রাজপথে ছিলাম অনেক দিন। সেখানে আমার অনেক ভাই ছিল, অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছি। অনেক ভাই ওখানে অনেক শ্রম দিছে, অনেক ত্যাগ স্বীকার করছে। আসলে তাদেরকে ভোলার না, আসলে তাদেরকে কখনো ভুলবো না। তারা হয়তো ভাবতে পারে যে আমরা তাদেরকে ভুলে গেছি, না আসলে ভুলি নাই। প্রতিনিয়ত মনে পড়ে এবং তাদের কথা ভাবি যে আসলে যখন আমরা এক ব্যানারে ছিলাম, এক জায়গায় ছিলাম, তাদেরকে অনেক মিস করি। তাদের কথা, তারা আমাকে মাঝে মধ্যেই প্যাসেঞ্জারে কমেন্ট করে বলে আপা ভুলে গেছেন আমি আপনার সঙ্গে ছিলাম। আসলে ভুলি নাই ভাই, কাউরেই ভুলি নাই। এটা ভোলার জায়গা না যে আপনাদেরকে ভুলে যাব, এটা ভোলার কোনো না। যে রাজপথে যারা ছিল, যারা শ্রম দিচ্ছে, যারা কষ্ট করছে, আমি তাদেরকে তখনও বলছি এখনও বলছি, তাদের ভোলার জায়গা থেকে কখনো ভোলাও যাব না, ভালোবাসার জায়গা থেকে কখনো ভালোবাসা কমও থাকবে না। অবশ্যই হয়তো সবাইকে অতটা আমার চেহারা ফেসটা অতটা স্মরণ থাকবে না, কিন্তু একটু যদি স্মরণ করে দেয় তাদের স্থানটা আমার মনের মধ্যেই থাকবে যে তারা আমার সঙ্গে ছিল। আরও বিশেষ করে আমার স্বেচ্ছাসেবক অনেকগুলা ভাই ছিল।
আসলে তাদেরা দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। আসলে তারাও অনেক ত্যাগ স্বীকার করছে। তারাও আমাকে বলে যে আপা আমি ছিলাম, আমাকে কি ভুলে গেছেন? আরে না ভাই, কাউকে ভোলা যায় না, কেন ভুলবো? আবার কেউ বলে যে আপা আসলে কি মিথ্যা সান্ত্বনা দিছেন? ভাই এটা বোঝা উচিত। এটা আমার বাবা নেই ভাই, ফিজিওথেরাপি থেরাপি সেন্টার আমার বাবা নাই ভাই, আমার বাবা 20 বছর আগেই মারা গেছে। তো তো হচ্ছে আসলে এই যে ব্যাপার, এইগুলা নিয়ে আপনারা একটু ভাববেন দরকার ছিল এখানে, যে আপনার ভাগ্য আর আমার ভাগ্য দূরত্ব না। আপনার ভাগ্য আমার ভাগ্য কিন্তু এক। আপনার ভাগ্য উন্নত হলে আমার ভাগ্য উন্নত হবে। হ্যাঁ, লাল মিয়া হচ্ছে গিয়েছিল আপনার সচিবালয়। আপনার ভাগ্য উন্নত হলে আমার ভাগ্য উন্নতি হবে, আপনার ভাগ্য খুলে আমার ভাগ্য খুলবে। এখানে আপনার সাথে আমি মিথ্যা কথা বলে লাভ কি? কিন্তু আসলে সর্বোচ্চ কথা হচ্ছে যে ভালো কিছু নিতে হলে একটু ধৈর্য ধরতেই হবে, ভালো কিছু পেতে হলে একটু সময় দিতেই হবে। আর এখানে তো মনে করেন চাইলেই সে দিতে চাইছে, আমরা চাইছি, এতেই যে হয়ে গেছে কিংবা হয়ে যাবে, এটা আসলে হয়ে যাবে, কিন্তু একটু তো সময় দিতে হবে। আমরা চাইছি, সে দিতে চাইছে, হয়ে যাবে, কিন্তু সময় তো দিতে হবে। সময় যদি তাকে না দেওয়া হয়, সে কাজ করবে কিভাবে? ভাই, মাঠে ধান চাষ করতে গেলেও তো সেই ধানটা ঘরে আসা পর্যন্ত তো ধৈর্য ধরতে হয়, সেখানে শ্রম দিতে হয়, মাঠে চাষ করতে হয়, চারা বুনতে হয়, ঘাসগুলাকে পরিষ্কার করতে। কেউ ফোন দিয়েন না, আমি আপনাদেরকে অনুরোধ করবো কেউ মেসেঞ্জারে ফোন দিবেন না। তো সেখানে তারপরে তো ধান গাছ বড় হবে, ধান ধরবে, তারপরে ধানগুলা পাকবে, তারপরে কাটবেন, তারপরে ঘরে নিয়ে আসবেন, তাই না? তো এখানে আমরা তো সেরকম সিস্টেমেরই তার কাছে চাইছি, সে আমাদেরকে দিতে চাইছে, সে তাদের ওখানে বারবার আমরা যাচ্ছি, তাদেরকে বলছি, তারা একই কথা বলছে যে হ্যাঁ দিব। একটু ধৈর্য দিতে হবে, একটু সময় দিতে হবে ভাই। এটা চাইলেই পাওয়া যাবে না সহজে, এটা অনেক কিছুর ব্যাপার আছে। স্থায়ী মন্ত্রণালয় একলা, সে আমাদের জন্য 4 মন্ত্রণালয় এক জায়গায় করছে, শুধু আমাদের জন্য, সে আমাদের জন্য। আপনারা একটা এখানে ভাবতে পারছেন না যে আমরা এখনো পর্যন্ত প্রশংসার সঙ্গে আছি, প্রশংসা আমাদের সচিবালয় হচ্ছে। দেখেন একই সাথে আনসারাও তো ছিল, তাদের প্রশংসা কোথায়? আমরা যে তাদের কাছে যাইতে পারছি, তাদের কাছে দাবি জানাতে পারছি, তাদের কাছে কান্না করতে পারছি, তাদের কাছে অনুরোধ করতে পারছি, এই জায়গাটা তো আমাদের আছে। তাহলে কি আপনারা তাদের তো সেই জায়গাটাও নেই, তাহলে তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। সে যখন আমাদের অভিভাবক হয়েছে, সে যখন আমাদের দায়িত্ব নিচ্ছে, অবশ্যই আসলে তো আমরা আমাদের সত্য কথা বলতে কি, সত্য কথা বলতে কি যে আসলে আমাদের আমরা ভাবি যে একটা জিনিস, যে এটা চাইলেই মনে হয় চাবো আমাকে দিয়ে দিবে। মার কাছে চাইলেও তো মা সময় নাই। মায়ের কাছে যদি একটা জিনিস চাই, মা বলে থাম, সময় দে, এই এখন না তখন না সেখন, তারপরে মা দেয়। আর এটা তো আমাদের এখান থেকে নিতে তো সময় লাগবে, তাই না? আসলে আমাদের ধৈর্যটা খুব কম। আর আরেকজন একটা কমেন্ট করছে, লাল মিয়া ভাইয়ের উজ্জ্বল ভাই কাজে দেখে বিশ্বাস করুন। আসলে উজ্জ্বল খানের ব্যাপারটা আমার কাছে ততটা আমি বলবো না, কারোর মানে আমি কাউকে কাঁধা ছোড়াছড়ি মারি না, এটা আমি আসলে অভ্যস্ত না। তারপর ওই সামান্য কিছু কথা বলছি, যেটা উজ্জ্বল খান কেসের জন্য ততটা উনি তার ভাবভূমি ততটা নেই। একটা ব্যাপার হচ্ছে কি, কেসটা ফিনিশিং দিতে গেলেও লাল মিয়াকে লাগবে, শুনানি করতে গেলেও লাল মিয়াকে লাগবে। অর্থাৎ লাল মিয়া আর নামেই কাগজপাতি কোর্টে আগে লাল মিয়াকে খুঁজবে, উজ্জ্বলকে খুঁজবে না। তাহলে
কোর্টের কেসটাও সেই মানুষটাই যার নামে কাগজপাতি লাল মিয়ার নামে সেই পরিচালনা করে। আসলে মুরগির ডিম পাড়ে একজন, এক মুরগি এক খায়ে মজা মারে আর একজন, এরকম একটা প্রবাদ আছে না, সেই রকম আমাদের এইখানে হয়েছে। কারণ কষ্ট করে কাজ করছে একজনা, আর একজনা লাইভ করে করে ফাটাই দিতেছে। তো উজ্জ্বল খান কি লাল মিয়াকে ছাড়া শুনানি করতে পারবে? লাল মিয়াকে ছাড়া শুনানি করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ লাল মিয়া কোনো দিন কী হচ্ছে না হচ্ছে সমস্ত খোঁজ খবর রাখে এবং প্রতিনিয়ত সে কোর্টেও খোঁজ খবর নেয় না তা না, সচিবালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় খোঁজ খবর নেয়। আর এটাতে কোনো সন্দেহ নেই, কারণ দীর্ঘদিন যাবৎ কোর্টের ব্যাপারে ছিলাম, এখনও আছি, তারপরে আন্দোলনে গেছি, সেখানেও ছিলাম, সেখানেও আছি। আর এখানে আসলে আমাদের যারা আন্দোলনে ছিলেন কিছু কিছু গ্রাম পুলিশ বলে, প্রশ্ন করে যে আমাদেরকে নিয়ে যে আমরা এতদিন কোথায় ছিলাম। আসলে তারাই কি ছিল? তারা তো ছিল না। যারা প্রশ্ন করে তারা কি ছিল, কোন জায়গায় ছিল, আমি তো তাদেরকে কখনো দেখি নাই। আসলে আমাকে তো অনেকেই দেখছে, অনেকেই চিনে, কিন্তু তারা যে প্রশ্ন করে এবং সরাসরি লাইভে এসে বলে কথাটা, তো আসলে এটা আমি তার কাছ থেকে আশা করি নাই। সে 24 সালে আসছে আর সে 43 দিন থাকছে, কিন্তু তার আগে যে 18 সালের থেকে আজকে 24 সাল, এটা কখনো সে ভেবে দেখি নাই যে এর মধ্যে কতগুলা দিন কে ছিল না। তো যাই হোক, সব মিলেই উজ্জ্বল হোক লাল হোক যে হোক না কেন, শুনানি করার জন্য সবাই সহযোগিতা করা উচিত, যাতে তাড়াতাড়ি। ভাই, উজ্জ্বলকে সহযোগিতা করলে কি শুনানি হয়ে যাবে? লাল না হলে তো শুনানি হবে না, এটা তো আপনার বোঝা উচিত। লাল ওখানে আদার্স, লাল মিয়ার নামে সব কিছু। লাল মিয়া এখন তো মনে করেন আমরা আসামি, আর লাল মিয়া এখন আসামি। আজকে যদি কিছু হয়, সরকার পক্ষ কিছু করে, সেটা লাল মিয়া করবে, জেল ফাঁস যেই হবে লাল মিয়ার হবে। তাহলে উজ্জ্বল এখানে কে? উজ্জ্বল আগে লাল মিয়া, তারপরে উজ্জ্বল। এখানে তো আপনার সহযোগিতা করা দরকার হলে আপনি তো আপনার প্রধান বাদী, যে কেসের প্রধান, তাকেই তো সহযোগিতা করা উচিত, তাই না? তারপরে তো অন্য কেউ। আসলে কমেন্টগুলো পড়তে গেলে কাজের কথা ভুলে যাব। আসলে কমেন্টগুলো পড়ছি না, পরে এক সময় পড়ে আপনাদের কমেন্টের জবাব দিয়ে দিব লিখিতভাবে। তো যাই হোক, সব মিলে আর আমাদের কিছু পোলাপানকে আসলে বিভ্রান্তি করা হয়েছে। আসলে এগুলা আমরা যারা কাজ করি মনোযোগ দিয়ে, তাদের মনোবল নষ্ট করার কোনো দরকার নেই। এখানে তৃতীয় ব্যক্তির মনোবল নষ্ট করার কোনো দরকার নেই। এখানে তাদের ছোট মানুষ, তাদের এই মাথার মধ্যে খারাপ কিছু ঢোকানোর কোনো প্রয়োজন মনে করি না আমি। কারণ কাজ আপনারা করবেন কি করবেন না, সেটা আপনাদের ব্যাপার। আপনারা কাউকে মানে তুচ্ছমূলক কথা বলবেন না, এগুলো বলা ঠিক না। কারণ এতে আমাদের পোলাপানের কেন আপনারা এগুলা নিয়ে একটুখানি কথা নিয়ে তৃতীয় ব্যক্তি ঢুকে তাদের ভিতরে মন ভেঙে দিবেন, এগুলা করবেন না। কারণ আমরা কাজ করছি, আমাদের কাজ করতে দেন, আমাদেরকে সময় দেন। আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ, আজকে মনে হয় 12 তারিখ। তাহলে আজকে আমরা 28 দিনের মধ্যে যে আপনার আমরা যতদূর আগাইছি, আমি মনে করি 28 বছরেও মনে হয় কেউ আগাই নাই। আমি একটা লাইভে দেখলাম 89 থেকে শুরু করে আপনার 24 সালের পর্যন্ত তারা জ্ঞান নেতৃত্ব দিছে, তারা জ্ঞান সংগঠন চালাইছে। তাহলে এই আপনার কিছু না হলেও 35 বছর হয়ে আসছে আমার অনুমান হিসাব। এখন কতটা হবে তা আমি জানি না। তো আমরা মাত্র 28 দিনে
আর 35 বছর, তাহলে এখানে এখনই আপনারা হতাশ হয়ে পড়ছেন। আমরা তো সময় চাইছি, আমাদের সময় দিবেন, আমরা সময় ইয়েতে কাজ করব। আমরা কাজ করতে গেলে অনেক ধরনের বাধা আসছে, এটা হয়তো আমরা সব সময় সবাইকে বলি না। অনেক ধরনের বাধা আসছে, বাধাগুলা আসলে আমাদের অতিক্রম করতে হচ্ছে, যেভাবেই হোক আমরা করছি। তো এতটুকু বিশ্বাস আশ্বাস দিতে পারি, ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত, আমাদের জয় অবশ্যই হবে। আমরা জয় নিয়ে ঘরে ফিরবো, কারণ আমাদের পোলাপানগুলা যেগুলো আমরা সংগঠনে আছি এবং সংগঠনের বাইরে যে পোলাপানগুলো আছে, আমরা খুব স্ট্রং, আমরা সততার সঙ্গে কাজ করছি এবং সততার সঙ্গে কাজ করব। এবং আমাদের পোলাপানগুলা অবশ্যই মনোযোগ সহকারে কাজ করছে এবং করবে আগামী দিনও। আর তাদেরকে নিয়েই আর আমরা তো আছি, আর আপনাদেরকে নিয়েই আমরা অনেক দূর এগিয়ে গেছি, আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরাই আপনাদেরকে ভালো কিছু দেব, ভালো কিছু দেওয়ার আশা করছি। আর আসলে আপনারা যতটা ভাবে যে প্রশ্নগুলো আমাদের করেন, এটা কিন্তু আপনারা যদি একদিন আমরা সচিবের কাছে নিয়ে যাই, আপনারা কিন্তু এই প্রশ্নটা তার কাছে করতে পারবেন, অর্থাৎ আপনার গলা দিয়ে কথাই বের হবে না। সেখানে যে আমরা কথা বলি, আমাদের কথাগুলো সে শোনে, এটা তার কাছে আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং সে আমাদেরকে সবসময় বলে, আমি তোমাদের অভিভাবক হিসাবে আমার সাধ্যমতো চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আসলে একটা সচিবের মুখে থেকে এই কথাটা শোনা অনেক ভাগ্যের ব্যাপার। সে যেহেতু আমাদেরকে নিয়ে এত ভাবে, আর সে বলে যে আমাদের বিষয়টা নাকি সচিবালয় মাঝে মধ্যেই ওঠে, এবং সেও নাকি মানে কোনো মিটিংয়ে গেলে অবশ্যই কথাগুলো তোলে এখন। আর এই ব্যাপারটা হচ্ছে যে 30 বছর আগে, তারও একটা প্রশ্ন যে 30 বছর আগে কেন আমাদের এই সমস্যার কথাগুলো বলি নাই, এখন কেন বলছি? এখন আসলে তো একবার একটা মানুষের মাথার উপরে চাপাই দিলে তো আর সব কিছু হয় না। বোঝাটা তো টানার মতো তার শক্তি থাকতে হবে, বোঝা টানার মতো তার শক্তি থাকতে হবে। বোঝা টানার মতো শক্তি না থাকলে সে কেমন করে বোঝাটা বইবে? আমরা তো একবারে তাকে অনেক কিছু চাপাই দিছি, তাহলে তাকেও আমাদের সেই রকম করে আস্তে আস্তে ধীরে সুস্থে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর সর্বকথা যেটা, যে আপনারা, আমি বলবো আমাকে যারা ভালোবাসেন তাদেরকেও আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসেন না আমি তাদেরকেও ভালোবাসি। আমি দুজনের জন্য, যে আমার শত্রু আমি তার জন্যও দোয়া করি, যে আমার বন্ধু আমি তার জন্যও দোয়া করি। তাই আমি বলবো যে আপনারা কাজ করবেন না, কিন্তু ক্ষতি করেন না। আর এই বিশেষ করে যে একবার চিন্তা করে দেখেন যে আপনার প্রতিহিংসার জন্য একটা বাহিনীর ভাগ্য নষ্ট হয়ে যাবে, সেমন কাজ করেন না। আমরা তো আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, যে আমাদেরকে সময় দেন। আমরা সময় নিচ্ছি, আমাদের কিছুদিন সময় দেন, আমরা সময় মতো কাজ করতে পারি কি না, না পারলে সেটার কথাও আমার হচ্ছে সংগঠনের থেকে বলা হয়েছে। তা আপনারা তো সেই সময় পর্যন্ত আমাদেরকে দিচ্ছেন না, একের পরে এক বাধা সৃষ্টি করছেন। আসলে আপনাদের কাছে আমি বারবার আবারও অনুরোধ করছি যে আপনারা অন্তত এই গ্রাম পুলিশের ক্ষতি করার চিন্তা করেন না। আর এই ক্ষতি করার চিন্তা করলে হয়তো সাধারণ গ্রাম পুলিশ যখন বুঝবে, তখন হয়তো ছাড় দিবে না, যে কার দ্বারাই ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু ছাড় দিবে না। আর এতদিন যেহেতু আপনারা যখন কাজ করছেন, তখন তো আমরা ছিলাম না, এখন আমরা আসছি, আমরা আমাদের বিষয়গুলা বুঝতে পারছি, অনেক জায়গায় কথা বলে দেখছি কিভাবে কি করলে আমাদের ভাগ্যটা উন্নয়ন হবে, কিভাবে কি করলে আমরা দ্রুত আমাদের ভাগ্য উন্নয়নটা করতে পারবো, সেই মোতাবেক আমরা কাজ করছি এবং কাজ করে আসছি। তাহলে আমরা তো বসে নাই, আমাদেরও তো ভাগ্যটা উন্নয়নের জন্যই আমরা দ্রুত ছুটছি, আমরা তো চেষ্টা করছি এবং চেষ্টা করে আসছি। কিন্তু ইনশাল্লাহ
আমাদের কমিটি যারা আছে, আমাদের ইয়াং জেনারেশন যারা ছিল, আমরা যারা রাজপথে ছিলাম, আশা করি সবার যে কষ্ট ফল বিফলে যাবে না। ইনশাল্লাহ আমরা জয় হবে, আর জয় আমরা নিয়েই ফিরব। এটা হয়তো বেশি সময়ের জন্য না, বেশি সময় লাগবে না, তারপরও আমরা সময় চেয়ে নিছি। সময় আমাদেরকে, আমরা সময় মতন অবশ্যই সেই কাজগুলো করে ফেলব এবং করার চেষ্টা আছি। এইগুলা নিয়ে আর কালা ছোড়াছড়ি করার আমি মনে করি দরকার নেই। আর আপনারা কেউ কখনো কাউকে হেনস্থা করার দরকার নেই। ফেসবুকে একজন পোস্ট করতেই পারে, এটা নিয়ে সেখানে বাজে মন্তব্যটা না করাটাই আমি পছন্দ করি। আর বিশেষ করে আমি বলবো, গ্রুপে আমাকে অ্যাড দিবেন না, গ্রুপে আপনারা কেউ আমাকে অ্যাড দিবেন না। আর অ্যাড দিলেও ওই উল্টাপাল্টা কেউ মানে পোস্টরে সেই কে পোস্ট করলো সেটা স্ক্রিনশট দিয়ে দেওয়া, কে কমেন্ট করছে সে কমেন্টটা স্ক্রিনশটকে দেওয়া, উল্টাপাল্টা ওখানে কমেন্ট করা, এগুলো মোটেও আমি পছন্দ করি না, এগুলো করবেন না। হ্যাঁ, আর কারোর যদি আমার সাথে শত্রুতা থেকে থাকে তো ওই ফেসবুকে না, ফেসবুকে ওইভাবে না, আমাকে ফোন করে বলবেন যে আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে, তখনকার ব্যাপারটা আলাদা। কিন্তু ফেসবুকে বাহাদুরিটা আসলে এটা খুব খারাপ ব্যাপার। আমি কারোর সঙ্গে লাগি না, আমি কাউকে বাজে কথা বলি না, তাহলে আমাকে কেন এখানে বাজে কথা বলা হবে? আমি তো হচ্ছে আপনাদের বিষয়ে কোনো কথা বলি না, তাহলে আপনারা কেন আমার বিষয়ে কথা বলবেন? আমি আসলে যে কারণে লাইভে আসছি সেই কারণগুলা বলি। কারণগুলো হচ্ছে, এর আগেও আমি হয়তো আমি মিরাজের আইডি থেকে মনে হয় বলছিলাম, আবারও বলছি যে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে শুনবেন আর লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। এটা আপনাদের জন্যই কথাগুলো বলা, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে আসছি। কথাগুলো হচ্ছে এটা, যে আপনাদের যারা এখনও পর্যন্ত সার্ভিস বুক করেন নাই, এখনও পর্যন্ত তাদেরকে দ্রুত বলবো সার্ভিস বুক করতে। আর যারা আইডি কার্ডের সঙ্গে জন্ম সনদের মিল নাই এবং সার্টিফিকেটের সঙ্গে আইডি কার্ড জন্ম সনদের মিল নাই, দ্রুত তারা এগুলা ঠিক করবেন। যদি আপনাদের এগুলো সমস্যা থাকে তাহলে আপনাদের চাকরির ক্ষেত্রে খুব সমস্যা হয়ে পড়বে। আর সার্ভিস বুক হচ্ছে একটা দলিল, চাকরির একটা দলিল। প্রতিটা ডিফেন্সেরই একটা করে সার্ভিস বুক থাকে, সেখানে আপনাদের সার্ভিস বুক আপনারা নিজেরাই ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন, এবং না হয় আপনারা সচিবের সঙ্গে পরামর্শ করে আপনাদের যারা সার্ভিস বুক নেই তারা তৈরি করে নিতে পারেন। আর এটা খুব মূল্যবান, এটা অবশ্যই করবেন। এবং সার্ভিস বুকটা করবেন আপনার আইডি কার্ডটা এবং জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেটের সঙ্গে মিল করে। আপনার দেখলেন সার্ভিস বুক আইডি কার্ডের সঙ্গে আপনার মিল আছে, সার্টিফিকেটের সঙ্গে আপনার জন্ম নিবন্ধনের কোনো মিল নাই, ওটা কিন্তু চলবে না, তাহলে আপনার চাকরির অনেক সমস্যা হবে। তাই আমি বলবো যে আপনারা দ্রুত এগুলা ঠিক করেন, আর খুব জরুরিভাবে দ্রুত এগুলা ঠিক করেন। আর এগুলা ঠিক না করলে একটা সময় হয়তো এই ব্যাপারটা নিয়ে মানে বিভ্রান্তি তো তৈরি হবে, আর খুব সমস্যায় পড়বেন। এই সমস্যাটা সমাধান তখন আর হবে না, হাজার চেষ্টা করলেও হবে না। তাই আমি বারবার বলবো যে আপনারা সার্ভিস বুক তৈরি করে ফেলান। আর অনেক জেলা উপজেলাতে শান্তি বিনোদনের যে ভাতাটার কথা বলছে, সার্ভিস বুক না তৈরি করলে আপনার
শান্তি বিনোদন ও ভাতার জন্য আবেদন করতে পারবেন না। সার্ভিস বুক আগে, তারপরে শান্তি বিনোদন ভাতা। বুঝছেন? আপনাদেরকে আগে সার্ভিস বুক তৈরি করতে হবে, তারপরে আবেদন করতে হবে, চিঠির মোতাবেক আবেদন করতে হবে, ইউনো বরাবর আবেদন করতে হবে। তারপরে সেখানে থেকে আপনাদেরকে সেটা গ্রহণ করবে। তাছাড়া আপনারা সার্ভিস বুক ছাড়া যদি আবেদন করেন তাহলে তো আর হচ্ছে আপনার আবেদন গ্রহণ হবে না। আর আপনাদের কাগজপাতিগুলো আমি বলবো যে আপনাদের যে কাগজপাতি চাকরি নেওয়াতে যোগদানপত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক, সার্টিফিকেট, জন্ম সনদ, আইডি কার্ড, আমি সবাইকে অনুরোধ করবো একটা ফাইল করে ফেলতে। যার যার শেষে ফাইল করবে এবং সেখানে ফাইলটা আপনার ইউনিয়ন পরিষদে থাকবে সচিবের হেফাজতে, কিংবা আপনি নিজেও আপনি সচিবকে বলে হেফাজত করে রাখতে পারেন। কারণ এক এক জায়গায় সচিব এক এক রকমের, তো আমাদের এখানে আমরা হেফাজত করে রাখছি, আপনারা হেফাজত করে রাখতে পারেন সেখানে। কিন্তু প্রতিটা গ্রাম পুলিশের জন্য আলাদা আলাদা ফাইল এবং যোগদানপত্র, নিয়োগপত্র এগুলা তো থাকবেই, মাস্ট, এটা লাগবেই। আপনার প্রতিটা কাগজই আমি এক কথাই বলছি ইম্পর্টেন্ট, খুব জরুরিভাবে করেন এগুলা। একটা সময় আপনাকে এটার জন্য কাঁদতে হতে পারে, তখন এই হাজার দৌড়াদৌড়ি করেও তখন সময় পাবেন না। তার জন্য আমি বলবো যে আপনারা দ্রুত এগুলাকে। না ভাই, আমি লাইভে যুক্ত করব না, আপনি অ্যাড দিছেন, আমি যুক্ত করব না ভাই, আমি দেখছি আপনি অ্যাড দিছেন। তো সব মিলেই হচ্ছে আপনারা দ্রুত এগুলা করেন। আর এগুলা যদি আপনারা দ্রুত না করেন তো খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে। তখন আমাদেরকে যখন বলবেন, আমরা যখন শুনবো, আমাদেরও কষ্ট লাগবে যে আমার একটা সহযোদ্ধা, একটা ভাই কিংবা একটা বোন তার এই সমস্যার কারণে এই সমস্যায় পড়ছে। আমি চাইবো না যে আমার কোনো ভাই, কোনো বোন, আমার কোনো সহযোদ্ধা এরকম পরিস্থিতিতে পড়ুক, এরকম সমস্যাই হোক। কারণ আমি আমার ইউনিয়নের সবার কাগজপাতি আজ থেকে 17 সালে আমি করে ফেলছি। এটা আমারটা 15 সালে করছি। আমাদের কাগজপাতি আমরা টনটাইজ 15 সালে করছি, আর শান্তি বিনোদন ভাতার জন্য আমরা 17 সালে অ্যাপ্লাই করছি। আমরা 17 সালের থেকে শান্তি বিনোদন ভাতা পাই। তো আসলে এটা নিজের উদ্যোগ নিতে হবে, নিজেকে তদবির করতে হবে, নিজেদেরকে এখানে দৌড়াতে হবে। চিঠি তো আমরা পাইছি, সেই চিঠিটা পাওয়ার পরে কার্যকারী করতে আমাদের সময় লাগছে। আসলে একবার কার্যকারী হয়ে গেলে পরের বার আর কোনো প্রবলেমে কোনো কিছুই পড়বেন না। একটা চিঠি আসলেই সেটা যে দ্রুত কার্যকারী হয় না, সেটাকেও কার্যকারী করতে সময় লাগে, তদবির করতে হয়, এটাতে অনেক সময় দিতে হবে। আর সময় না দিলে তো কোনো কিছুই হবে না। সময় দিতে হবে, আর সময়ের না দিলে কোনো কিছুই করা সম্ভব হয় না। তো আমরা এবছরেও আমরা শান্তি বিনোদনটা পেয়ে গেছি, কারণ এবছরে আমাদের 3 বছর পর পর শান্তি বিনোদনটা দেয়, সেটা আমরা এবছরে পেয়ে গেছি। আমাদের 3 বছর আবার পুজে গেছি, আমাদেরটা দিয়ে দিছে। তো আমি আশা করব যে আমরা যেহেতু পাইছি অনেক আগের থেকেই, আপনারাও এই চিঠিটা যদি না থাকে আমাদের ইমরান জ্ঞান প্রচার সম্পাদককে বলবো যে চিঠিটা পোস্ট করতে, ওখান থেকে নিয়ে আপনারা একটু তদবির করলে এবং আপনারা একটু হাঁটাহাঁটি করলে অবশ্যই পেয়ে যাবেন। আর তার আগে সার্ভিস বুক ভাই, আমি একটা কথাই বলবো, তার আগে কাগজপাতি টনটাইজ করতে হবে। আর টনটাইজ না করলে তো কোনো কিছু ভুল থাকলে আর হবে না, ভুল থাকলে আপনি ওখানে থেকে মাইনাস হয়ে যাবেন। আর এখন তো সে আগের মতো নাই যে ভুলভাল করলাম, হাতে লিখলাম, হয়ে গেল না। সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে, অনলাইন হয়ে গেছে। তো যাই হোক, আমি বলবো যে প্রতিটা আমার গ্রাম পুলিশ ভাই বোনেরা নিজ উদ্যোগে নিজের প্রয়োজনের জন্য, নিজের স্বার্থের জন্য
এটা করবেন। আর সার্ভিস বুক সম্পর্কে যদি আপনারা মনে করেন, আসলে লাইভে তো সেভাবে বলা যায় না কিভাবে লিখতে হবে, সেটা আপনারা সচিবের কাছে বললে সচিব আপনাদেরকে একটা সার্ভিস বুক ক্লিয়ার করে দিলে আপনারা বাকিগুলা করতে পারবেন। প্রতিটা ইউনিয়নের থেকে সচিবকে একটা বলবেন করে দিতে, কিভাবে করতে হয় নিয়মটা বলে দিলে আপনারা বাকিটা করতে পারবেন। কারণ আমরা ওখান থেকে আমরা নিয়মটা জানার পরে আমরা নিয়ে সবাই নিজেরটা থেকে নিজে করছি আসলে সেখানে। তা আমাদের সচিবেরও খুব উদ্যোগ ছিল এই ব্যাপারটা নিয়ে, আমাদেরকে সে নিজেই বলছিল সবাইকে ডেকে, সেটা সে বলছিল যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা আগে এটা করে নাও। তো আসলে আমরা তার উদ্যোগে আমরা এটা করছি, করার পরই আমাদের শান্তি বিনোদন ভাতার একটা চিঠি আসে, আর ওখানে আমরা আবেদন করি যে বছরে, সে বছরের থেকে আমরা আসলে শান্তি বিনোদন ভাতাটা আমরা পাই। তো সব মিলেই চিঠিও চলে আসলে আমরা আবেদনও করি, আমাদের সময় লাগে নাই, আমাদেরটা বেশি দিয়ে দিছে। তো আসলে আপনাদেরকেও বলবো যে সার্ভিস বুক তৈরি করে ফেলতে, আর এখানে তৈরি না করলে সমস্যা কোনো কিছুই, মানে আপনি তো ডকুমেন্ট ছাড়া কোনো কিছুই নিতে পারবেন না। জমি দলিল না থাকলে তো আর আপনি জমি দখল করতে পারবেন না। বুঝছেন? তো যাই হোক, আর বেশি লাইভ বড় করব না, কারণ 15 জন ইনভাইট দিছে। যাই হোক, আর বেশি লাইভ বড় করব না, এখানেই আর অল্প কিছু কথা বলবো। আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে আমি জানি না। ভাই সার্ভিস বুক বই নিজের দায়িত্ব কিনতে হবে, ভাই নিজের দায়িত্ব কিনে নিয়ে আসতে হবে। লাইব্রেরিতে গেলে পাওয়া যায়, আপনি ওই উপজেলাতে আপনার ওখানে খুঁজলেই পাওয়া যাবে সার্ভিস বুক। এক এক জায়গায় সার্ভিস বুকের কালার এক এক রকমের, তো আপনাদের ওখানে কি কালার আমি তো জানি না, আপনারা ওখানে গেলেই কিনতে পাবেন। কিনে তারপরে আপনি হচ্ছে ওটা নিজের থেকেই বুঝতে পারবেন, সমস্যা নাই। ওখানে আপনি শুধু কিনবেন, কিনে আপনাদের তো 10 জন যদি থাকেন 10টা সার্ভিস বুক কিনবেন, কেনার পরে আপনি তখনকার সচিবের সঙ্গে পরামর্শ করবেন, আর যাই করেন করে কিনে ওটা সার্ভিস বুক তৈরি করে নেবেন। আপনি এটা আমার ভালোর জন্য বলছি না, আপনাদের ভালোর জন্য বলছি। যাই হোক, আর দীর্ঘ লাইভ করব না, এখানেই হয়তো শেষ করে দেব। তো আপনাদেরকে শেষে একটা কথা বলি, আমাদের বৈষম্য যে কমিটি আছে এদের প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, হ্যাঁ। আর আমাদের যে বৈষম্য কমিটি যে পোলাপান আছে এদেরকে উদ্ভট কোনো প্রশ্ন করবেন না, হ্যাঁ। আর তাদের সঙ্গে আমি চাইবো না যে আপনারা তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন। আসলে তারা কাজ করতে আসছে, তাদের কাজ করার ইচ্ছুক আছে। আমি আপনাদের কাছে এতটুকুই বলবো। আর ফেসবুকে বিশেষ করে অন্তত আমার ব্যাপারটা নিয়ে কেউ কাঁথা ছোড়াছুড়ি করবেন না। আমি ভাবতাম বোবার নাকি শত্রু নাই, এটা ভাবতাম, আসলে বোবারও শত্রু আছে। এটা আমি এখন বুঝি যে বোবারও শত্রু আছে। বোবা তো কথা বলতে পারে না, তার জন্য বেশি শত্রু। তে বোবা যখন কথা বলবে তখন বোবাও কিন্তু কথা বলতে পারে। শুধু এতটুকুই বললাম। আর আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমি যদি ভুল কিছু বলে থাকি, সব মিলেই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কথাগুলো বলছি আপনাদের ভালোর জন্যই বলছি, ভালো হবে সেই জন্যই বলছি। আর এটা যদি না করেন আসলে একটা সময় বুঝতে পারবেন যে আপনাদের সমস্যাটা কত খানিক হতে পারে, কত দূর হতে পারে, এটা সমাধান আর হবে কি না তখন বুঝতে পারবেন। এখন যেটা সমাধান করবেন সেটা সমাধান হয়ে যাবে, সেই মুহূর্তে এটা সমাধান আর হবে না। মিতা, মেয়েরা 3 বছর পর বেতনের সমতুল্য। মিতা, 3 বছর পর বেতনের সমতুল্য দেয়, বেতন যেটা সেটা।
6,500 টাকা মিতা। আচ্ছা, আর দীর্ঘ লাইভ করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কমিটির জন্য দোয়া করবেন। যে যেখানে থেকে লাইভটা দেখছেন দ্রুত শেয়ার করবেন আর দ্রুতভাবে সার্ভিস বুক করে ফেলবেন। কাগজপাতি টনটাইজ করবেন, যোগদানপত্র, নিয়োগপত্র, আপনার সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন, আপনার আইডি কার্ড, সমস্ত কিছু টনটাইজ করে একটা করে ফাইল করে একটা ফাইলে রাখবেন, এটা যে কোনো মুহূর্তে যখন লাগবে তখন যেন বের করতে পারেন। এবং এটা ইউনিয়নে জমা রাখবেন। ইউনিয়নের পরে যখন আপনার উপজেলাতে চাইবে তখন উপজেলাতে জমা দেওয়ার পরে উপজেলাতে কাজ শেষ হয়ে গেলে আবার নিজ দায়িত্ব নিয়ে যে আপনারা ওখানে রাখবেন। কি জন্য? আপনার দলিল আপনি হেফাজতে রাখার দায়িত্ব আপনার, এটা আর কারণ না। যেহেতু আপনাদেরকে আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। যে যেখান থেকে লাইভটা দেখছেন দ্রুত শেয়ার করবেন। আর সবাই যারা লাইভটা দেখেছেন এবং শুনছেন অন্যজনকে পরামর্শ দিবেন। আর সবাই জায়গা থেকে সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তো